হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা IMO 2008 এর P1 সলভ করব। এটা একটা জিওমেট্রি প্রবলেম। আর জিওমেট্রি এই প্রবলেমটা আমি বলবো না খুবই হার্ড, একটা স্ট্যান্ডার্ড P1 লেভেলের প্রবলেম। আর এই প্রবলেমটার জন্য আমাদের কিছু থিওরি জানা থাকতে হবে, সো ওই থিওরিটা নিয়েও আমি আজকে আলোচনা করব। তো চলো শুরু করি আমরা প্রবলেমটা। An acute angled triangle ABC has orthocenter H. The circle passing through H with center the midpoint of BC intersects the line BC at A1 and A2. Similarly, the circle passing through H with center the midpoint of CA intersects the line CA at B1 and B2. And the circle passing through H with center the midpoint of AB intersects the line AB at C1 and C2. Show that A1, A2, B1, B2, C1, C2 lie on a circle. আমি প্রবলেমটা একটু এক্সপ্লেইন করে দিই। An acute angled triangle ABC has orthocenter H. আমি এর আগে 2013 IMO P4 একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে একটা প্রবলেমে আমি অর্থোসেন্টার কি সেটা আমি এক্সপ্লেন করেছিলাম। আমি এই ভিডিওতে আবার দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গল, সো আমার ড্রয়িংটা একটু বাজে কেন? আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি ধরলাম এটা এ আর এটা বি আর এটা সি। এ থেকে আমি বিসি বাহুর উপর একটা লম্ব আঁকলাম, বি বাহু থেকে আমি সি এ বাহুর উপর একটা লম্ব আঁকলাম, সি বাহু থেকে আমি এ বি বাহুর উপর একটা লম্ব আঁকলাম। দেখা যাবে যে এই তিনটা রেখাই একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে। ওই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে আমাদের অর্থোসেন্টার বা লম্ব বিন্দু। তো আমাকে এবার কি বলা হয়েছে? The circle passing through H with the center the midpoint of BC. তোমরা যদি এই চিত্রটা দেখো, চিত্রটা তোমার জন্য বানিয়েছি, খুব একটা সুন্দর হয়নি আমি বলবো, বাট কাজ চলে যায়। তো চলো আমরা চিত্রটা দেখি, বোঝার চেষ্টা করি। The circle passing through H with center the midpoint of BC. তোমরা BC বাহুটা দেখো, এটা হচ্ছে আমাদের BC বাহু, এই যে। আর এই BC বাহুতে এখানে একটা মিড পয়েন্ট আছে। এই মিড পয়েন্টকে সেন্টার করে একটা সার্কেল এই যে এইচ বিন্দু দিয়ে গমন করছে অ্যাট A1 অ্যান্ড A2। এই যে A1 বিন্দুতে একটা, A2 বিন্দু একটা ছেদ করেছে বিসি বাহুকে। সিমিলারলি দ্য সার্কেল পাসিং থ্রু এইচ উইথ সেন্টার দ্য মিড পয়েন্ট অফ CA। এবার তোমরা দেখো CA বাহুকে সিএ বাহুর মধ্যবিন্দুকে কেন্দ্র করে যে সার্কেলটা এইচ বিন্দুকে ক্রস করে যাচ্ছে, সেটা সিএ বাহুকে B1 ও B2 বিন্দুতে ছেদ করেছে। তেমনিভাবে এই যে তোমরা এখানে একটা মিড পয়েন্ট দেখতে পাচ্ছ, এইটা কি করছে? এইচকে ক্রস করে যাচ্ছে এবং এবি বাহুকে C1 ও C2 বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে C1 C2, A1 A2 এবং B2 B1 এরা সবগুলো একটা সার্কেলের মধ্যে অবস্থান করে বা একটা কনসাইক্লিক। আমরা প্রবলেমটা বুঝে গেছি, আমি প্রবলেমটা ভালো করে সুন্দর করে এক্সপ্লেন করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি এখন এই প্রবলেমটা কেউ একবার ট্রাই করে দেখতে চাও, নিজের কিছু আইডিয়া অ্যাপ্লাই করে দেখতে চাও, সো তোমরা ভিডিওটা এখনই পজ করো এবং নিজেদের আইডিয়াগুলো অ্যাপ্লাই করো। তোমার যখন মনে হবে যে এখন তোমার সলিউশন দেখা প্রয়োজন, তখন তুমি ভিডিওটা আবার প্লে করো। ঠিক আছে, তো আমরা এখন শুরু করি যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, এখানে আমি সবসময় বলি যে এই ধরনের প্রবলেমে তোমরা অ্যাঙ্গেল চেজিং করে দেখতে পারো। অ্যাঙ্গেল চেজিং তোমাদেরকে অনেক সহযোগিতা করে যে কোনো প্রবলেমে, এবং সেটা ট্রু। কিন্তু আমার এখানে একটা বিষয় হচ্ছে যে এটা খুব একটা ট্রিভিয়াল একটা চিত্র, এটা একটা ট্রিভিয়াল একটা প্রবলেম লাগছে যে কোনো একটা অ্যাঙ্গেল চেজিং কনসেপ্টের জন্য। সো আমি ঠিক ওই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবো না যে আমার অ্যাঙ্গেল চেজিং করে আমি এখানে খুব একটা কিছু বের করতে পারবো। যদি তোমরা বের করতে পারো, তোমরা ইউর মোস্ট ওয়েলকাম। এবং তোমরা যদি অন্য কোনো ধরনের সলিউশন দিতে পারো, তো তোমরা আমাদের কমেন্ট বক্সে তোমাদের সলিউশনটা ছবি তুলে পাঠিয়ে দিতে পারো, আমি রিভিউ করে দেবো। ঠিক আছে, কারণ একটা প্রবলেমের আসলে অনেক ধরনের সলিউশন হতে পারে, একটা প্রবলেমের প্রায় 100 ধরনের সলিউশন হতে পারে। সো ইউর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, তো এখন আমি বলি আমার মাথায় কী এসেছিল। এটা আমার মাথায় না, আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলে দিই প্রবলেমটার ব্যাপারে। এই প্রবলেমটা আমি নিজে সলভ করতে পারিনি। সো দেখো এখানে কিভাবে পরে আমি সলিউশনটা দেখেছি, তা এটা নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। ওকে, সো এখানে দেখো আমাকে বলা হয়েছে A1 A2 B1 B2 C1 এবং C2 লাই অন এ সার্কেল।
আমি কি একটু দেখাতে পারি যে এতগুলো বিন্দু বাদ দিই যে এখানে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল অবস্থান করছে। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল অবস্থান করার মানেটা হচ্ছে আমাকে এটা প্রমাণ করতে হবে যে যে কোনো 4টা বিন্দু হচ্ছে এখানে সাইক্লিক, তাই না? যে কোনো 4টা বিন্দু এখানে সাইক্লিক আমার এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, সো তোমরা একটা বৃত্ত দেখো, আমি একটা বৃত্ত আঁকি। আচ্ছা, আমি কি প্রমাণ করতে পারবো? আমার এখন প্রমাণ করার একটা ইচ্ছা হচ্ছে, আমি কি প্রমাণ করতে পারবো যে C1 C2 B1 এবং B2 এটা একই সার্কেলে অবস্থান করে? আমি এখন বিভিন্ন জিনিস ট্রাই করে দেখার পর্যায়ে আছি। যদি আমি আয়ামতে কোশ্চেনটা পাই তাহলে আমি এখন বিভিন্ন জিনিস ট্রাই করে দেখার পর্যায়ে আছি। আর এখন আমার ট্রাই করে দেখতে ইচ্ছা করছে যে C1 C2 B2 B1 কি একই বিন্দুতে অবস্থান করে? তোমরা একটা জিনিস দেখো, একই সার্কেলে অবস্থান করে। তোমরা একটা জিনিস দেখো, আমি যদি একটা সার্কেল ড্র করি যেটা C1 C2 B1 B2 বিন্দু দিয়ে গমন করছে, এবং এই যে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এটা এভাবে গমন করছে, ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে এমন একটা সার্কেল যেটা C2 C1 B1 B2 সবগুলোকে বহন করে। তোমরা একটা জিনিস দেখো, এই সার্কেলটা, এটাকে আমি নাম দিলাম W, আর আমি এখন যে সার্কেলটা ক্রিয়েট করেছি সেটার নাম দিলাম Z, W আর Z। ঠিক আছে, পরের এখানে একটা কমন একটা লাইন দেখছো, কমন একটা লাইন C1 এবং C2, তাই না? তোমরা কমন একটা লাইন দেখছো, এটা C1 আর C2। এবার আমি একটু এক্সপ্লেইন করি নতুন যে কনসেপ্টটা তোমাদের জানতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য। বেসিক্যালি ধরো ধরো আমি একটা বৃত্ত আঁকলাম এইভাবে। সো এটা হচ্ছে আমার বৃত্ত। আমি আরও একটা বৃত্ত আঁকলাম মোটামুটি এরকম করে, যারা হচ্ছে শেয়ার করছে এরিয়া কিছু অংশ। আমি এখান থেকে একটা হচ্ছে কি বলে, আচ্ছা সরি অতটা সুন্দর হয়নি এটা, আমি এখান থেকে শুরু করে একটা রেখা টানলাম। তোমরা দেখছো যে এই রেখাটা এই বিন্দুতে, এই বৃত্ততে অবস্থান করছে, এই বৃত্ততে অবস্থান করছে। এই রেখাটাকে আমরা বলি আমাদের র্যাডিক্যাল অ্যাক্সিস। র্যাডিক্যাল অ্যাক্সিস। এখান থেকে যে কোনো বিন্দুর পাওয়ার অফ আ পয়েন্ট কিন্তু সমান। পাওয়ার অফ আ পয়েন্ট। এখন পাওয়ার অফ আ পয়েন্ট নিয়ে যদি তোমরা জানতে চাও সেটা হচ্ছে অনেকটা এরকম। ধরো আমাকে একটা বৃত্ত দেওয়া আছে এরকম, এবং একটা এরকম রেখা দেওয়া আছে। সো এটাও একটা রেখা দেওয়া আছে। সো এই বিন্দুটার পাওয়ার অফ আ পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে এটার, মানে আমি যদি এখানে এটা 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একটা আমার ড্রয়িংটা খুব একটা সুন্দর হয়নি, বাট এটাকে ধরা হচ্ছে ডায়ামিটার। এবং পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে তোমরা কিন্তু এখানে মানটা বের করে ফেলতে পারো, মানটা বের করে ফেলতে পারবা। আর মানটা বের করে ফেলতে পারলেই তোমরা এখানে এটা পাওয়ার অফ পয়েন্ট বের করো। ধরুন এটা ও, এটা কিউ, এটা আর, আর ও আর কিউ আর সমান হচ্ছে 2R, সরি এটাকে শুধু আর হিসেবে লিখি আর। তাহলে পাওয়ার অফ আ পয়েন্ট, পাওয়ার অফ আ পয়েন্ট, এখানে পাওয়ার অফ আ পয়েন্ট ও হচ্ছে পিওপি ও তুমি লিখতে পারো, পিওপি ও তুমি লিখতে পারো, সেটা হচ্ছে গিয়ে কি ও কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই না? ঠিক আছে, সো এটা হচ্ছে আমার পাওয়ার অফ আ পয়েন্ট। এবার পাওয়ার অফ পয়েন্টের এবার আমি র্যাডিক্যাল অ্যাক্সিসের আরেকটা ধারণা নিয়ে একটু কথা বলি। ধরা যাক এটা হচ্ছে আমার সার্কেল, এগেন এটাও আমার একটা সার্কেল, ঠিক আছে? যদি এটা হচ্ছে আমার র্যাডিক্যাল অ্যাক্সিস, আমি একটু র্যাডিক্যাল অ্যাক্সিস আঁকি। আরেকটা সার্কেল যদি আমি আঁকি এরকম, সেটা দেখতে অনেকটা এরকম দেখাবে, ঠিক আছে? তারপরে আমি একটা রেখা আঁকলাম এভাবে, তারপরে আমি আরেকটা রেখা আঁকলাম এইভাবে। তোমরা দেখো যে এগুলো একটা বিন্দুতে ছেদ করেছে। এই একটা বিন্দু হচ্ছে আমার র্যাডিক্যাল সেন্টার। আর এই যে এ বিন্দুটা এ, এটাকে ধরলাম আমি এ, আমার এই লেখাটা এত বাজে কেন হয়েছে, এ। এই যে এই বিন্দুটা আমার বি, এই যে এই বিন্দুটা আমার সি, আর এই বিন্দুটা আমার ডি।
এ বি সি ডি কিন্তু একই বৃত্ততে অবস্থান করছে। তোমরা দেখো এ আর সি হচ্ছে এই দুটা বিন্দু ছেদ করেছে, যে ওইটা ওদের দুটো ছেদ বিন্দু। আর বিডি তোমরা দেখো বিডি হচ্ছে এই দুটো সার্কেল ছেদ করেছে অমন বিন্দু। আর তুমি বুঝতে পেরেছো এখানে বিসি বিসি এক্সপ্লেন করতে হবে না, বুঝেছো তোমরা। এ আর সি হচ্ছে এই দুটো সার্কেল যখন ছেদ করেছে তখন বি আর সি, সরি এ আর সি হচ্ছে এই দুটো সার্কেল যখন ছেদ করেছে তখন এদের ছেদবিন্দু। বি আর ডি হচ্ছে এই দুটো সার্কেল ছেদ করেছে তখন তাদের ছেদবিন্দু, এটাকে বলা হয় র্যাডিক্যাল সেন্টার। আর এবিসিডি তখন আমি বলতে পারবো যেটা একই বৃত্ততে অবস্থান করছে। তো এখন আমি সেম এই লজিকটা সেম এখানে আমি যা থিওরি বলেছি সেগুলো আমি এখানে যদি অ্যাপ্লাই করি, তোমরা একটা জিনিস দেখো যে যদি C1 C2 B1 B2 দিয়ে একটা বৃত্ত গমন করে, তো এদের একটা কি থাকবে, একটা র্যাডিক্যাল অ্যাক্সিস হবে C1 C2। কেন বলতে পারো, কারণ দেখো C1 C2 যে C1 C2 বৃত্তটা এরকম আর এই বৃত্তটা এরকম, এটা একটা কমন যে অ্যাক্সিস শেয়ার করছে সেটাই হচ্ছে তোমার C1 C2। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এটা এখানে দেখলে ভালো হবে। ধরলাম এটা হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে আমার সেন্টার। আমি যদি সেন্টারটা জয়েন করে দিই তাহলে র্যাডিক্যাল অ্যাক্সিস এখানে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, ওকে। এখন তোমরা দেখো এটা এ বিন্দুতে এসে মিলিত হচ্ছে, মানে এটা এ বিন্দুতে আচ্ছা গেল, আচ্ছা ঠিক আছে। এবার তোমরা এটা নিজেদের অ্যাকাউন্টও নাও যে এইখানে যে সার্কেলটা আমি ক্রিয়েট করেছি C1 C2 B1 B2, এই সার্কেলটা দেখো, এই যে এই সার্কেলটার কথা বল এরপরে, আচ্ছা C1 C2 B1 B2-র পরে আমি এই সার্কেলটার কথা বলছি। এই যে এটা কিন্তু একটা ইয়ে শেয়ার করছে, তোমার র্যাডিক্যাল অ্যাক্সিস শেয়ার করছে, সেটা হচ্ছে আগে আমার B1 B2। তোমরা দেখতে পেরেছো? ঠিক আছে, B1 B2 তোমরা দেখো এটা গিয়ে এ বিন্দুতে মিলিত হচ্ছে। তারপর এই বিন্দু থেকে যদি আমি একটা রেখা আঁকি যেটা এইচ বিন্দু দিয়ে যাবে, এবং এইচ বিন্দু দিয়ে গেলে এটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তোমরা দেখো এই যে এখানে সার্কেলের দুইটা পয়েন্ট আছে, মিড পয়েন্ট, এখানেও কিন্তু এরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। প্রশ্ন করতে পারো অনেকে কেন, তো যারা এই থিওরেমটা জানো না, এটাকে বলা হয় এমপিটি থিওরেম, মিড পয়েন্ট থিওরেম। সেটা হচ্ছে ধরো আমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে ঠিক এরকম, আমি দিলাম ABC নাম, আর এটা ধরলাম এটা মিড পয়েন্ট, এটাও একটা মিড পয়েন্ট WX, আমি একটা রেখা টানলাম। তাহলে তোমরা সিমিলারিটি যারা জানো তারা এই কনসেপ্টটা জানোই, আর যারা সিমিলারিটি জানো না তাদেরকে আমি বলে রাখি যে WX ইজ ইকুয়ালস টু হাফ অফ BC। আর AWX, আর সরি তোমরা যারা সিমিলারিটি জানো না তাদেরকে এটা কীভাবে বোঝায়, আচ্ছা এটা এই অ্যাঙ্গেলটা, তো এটা দুইটা ত্রিভুজের মধ্যে কমন, অর্থাৎ দুইটা ত্রিভুজ বলতে আমি বুঝেছি AWX এবং ABC, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেল, সাধারণ অ্যাঙ্গেল চেজিং দিয়ে তোমরা বলে ফেলতে পারবা। আর WX সমান হাফ অফ BC। আর তুমি যদি এখন এখান দিয়ে একটা রেখা টানো যেটা 90 ডিগ্রি কোণ এখানে ছেদ করে, তাহলে এটা এখানেও 90 ডিগ্রিতে ছেদ করবে, তাই না? তো এখানে এটা দেখো এটা 90 ডিগ্রিতে ছেদ করেছে, তার মানে তোমরা এই প্রুফটাকে বলতে পারো যে এটা একটা কি র্যাডিক্যাল অ্যাক্সিস, তাই না? এবার এই চিত্রটার সাথে একটু নিজেদের এই চিত্রটা তোমরা মেলানোর চেষ্টা করো, তোমরা মিলালেই তোমরা বুঝে যাবে যে আসলে ABCD হচ্ছে এখানকার C1 C2 B1 B2। কেন? তোমরা দেখো এখানে এটা এখানে ধরলাম আমি, এটা দাম X, এই XH বিন্দু দিয়ে যাচ্ছে, এটা র্যাডিক্যাল অ্যাক্সিসটা X বিন্দু দিয়ে যাচ্ছে, এবং র্যাডিক্যাল সেন্টার AXH রেখার উপর, এ র্যাডিক্যাল অ্যাক্সিসটা এখানে গিয়ে মিলিত হচ্ছে, এ র্যাডিক্যাল অ্যাক্সিসটা এখানে গিয়ে মিলিত হচ্ছে, এবং এবং তিনটা র্যাডিক্যাল অ্যাক্সিস এক বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে আমরা এখন বলে দিতে পারি যে C1 C2 B1 B2 আসলে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। জাস্ট আমরা হচ্ছে আমাদের এই থিওরেম থেকে এটা এই কনক্লুশন আসতে পেরেছি যে C1 C2 B1 B2 হচ্ছে কনসাইক্লিক, তাই না? ঠিক আছে, তো আমি একটু কিছু জিনিস মুছে দিব এখন, যাতে এগুলো আমার এখন দরকার নেই আর। ঠিক আছে, ওকে। সরি, আমি এখানে অনেক কিছু মুছে দিয়েছি, আমি একটু 1 মিনিট আমি একটু এডিট করি এগুলা। ওকে, সাবধানে করতে হবে। ওকে,
মুছে যাচ্ছে, ওকে, আচ্ছা বাদ দিই, ওকে। এখন তোমরা দেখো যে C1 C2, আমি যেহেতু প্রমাণ করি C1 C2 B1 B2 হচ্ছে গিয়ে কি আমার র্যাডিক্যাল অ্যাক্সিস। C1 C2 B1 B2 হচ্ছে গিয়ে কি আমার সরি র্যাডিক্যাল অ্যাক্সিস বলছি, সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তাহলে এই সাইক্লিক কোয়াড্রিলেটারালেরও একটা নিশ্চয়ই সেন্টার থাকবে, তাই না? যে সেন্টার দিয়ে এটা হচ্ছে সার্কেলটা পাস করবে এইভাবে, যে সেন্টার দিয়ে তোমাদের এই সার্কেলটা এইভাবে পাস করে যাবে, তাই না? তাই। সো এখন এই সার্কেলটা সেন্টারটা কি? সেন্টারটা হচ্ছে গিয়ে তোমরা জানো এটা হচ্ছে এই যে B1 B2 বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টর আর C1 C2 বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টর। তোমরা একটা জিনিস দেখো, পারপেন্ডিকুলার বাইসেক্টর C1 C2 আর এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর আর এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর জয়েন করলে আমি এখানে যে সার্কেলটা পাবো এটাই হচ্ছে গিয়ে কি আমার এই সাইক্লিক কোয়াড্রিলেটারালটার সেন্টার। তোমরা একটা জিনিস দেখো, আমি যদি এই রেখাগুলোর পারপেন্ডিকুলার বাইসেক্টর নিই, C1 C2-র পারপেন্ডিকুলার বাইসেক্টর মানেই কিন্তু AB এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাই না? কারণ AB এর মধ্যবিন্দু যেটা C1 C2 মধ্যবিন্দু সেটা, AC এর মধ্যবিন্দু যেটা B1 B2 মধ্যবিন্দু সেটা, আর BC এর মধ্যবিন্দু যেটা, আচ্ছা না ওভাবে না বলি, ঠিক আছে, এটা হচ্ছে কি বলি আমাদের সেন্টার। তাহলে আমি ধরলাম এই বিন্দুটাকে আমি নাম দিলাম O। তাহলে আমি লিখতে পারি যে OC1 প্লাস OC1 equals to OC2 is equals to OB1 equals to OB2, তাই না? তাই, ঠিক আছে। এরপর তোমরা যদি এই প্রশ্নটা নিজেদের অলিম্পিয়াডে হচ্ছে কোনো অলিম্পিয়াডে তোমরা যদি এই প্রশ্নে অ্যান্সার করতে যাও, তো তোমরা তো অলরেডি দেখিয়ে ফেলেছো যে C1 C2 B1 B2 হচ্ছে গিয়ে কি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তাহলে তোমরা বলে দিতে পারো যে সিমিলারলি এই যে B1 B2 A2 A1ও একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল হবে। তোমাকে আবার যে এতগুলো যে প্রুফ দেখালাম, এই জিনিসগুলো দেখালাম, এগুলো তোমাদের দেখাতে হবে না বা কোনো কথা লিখতে হবে না। তুমি যদি একবার দেখা ফেলতে পারো যে C1 C2 B1 B2 হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তুমি বলে দিতে পারো সিমিলারলি B1 B2 A1 A2 সাইক্লিক কোয়াড্রিলেটারাল, কারণ ওটা যেভাবে সাইক্লিক কোয়াড্রিলেটারাল হয়েছে এগুলো সেভাবে সাইক্লিক কোয়াড্রিলেটারাল হবে। তোমরা চাইলে এগুলো এটা বাসায় একটু নিজেরা ট্রাই করে দেখতে পারো, আমার দেখাতে হবে না এটা, ঠিক আছে? যেভাবে C1 C2 B1 B2 করেছি সেভাবে এটা A1 A2 B1 B2 হতে পারে, হবে। তাহলে তুমি একটা কথা বলো আমাকে, যে যদি B1 B2 A1 A2 যদি সাইক্লিক কোয়াড্রিলেটারাল হয়ে থাকে, তাহলে এদের সার্কামসেন্টারটা কোথায় হবে? এদের সার্কামসেন্টারটা হবে হচ্ছে এই যে B1 B2 যেখানে ছেদ করেছে আর A1 A2 যেখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর যেখানে ছেদ করবে, ঠিক আছে? তাহলে তোমরা আবার একটা কথা চিন্তা করো, যে আবার তোমরা সিমিলারলি C1 C2 and A1 A2 আর সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যাজ ওয়েল, ঠিক আছে? তো ওরাও নিশ্চয়ই এই যে এই বিন্দুতেই একটা বিন্দুতে ছেদ করেছে। এখন তোমরা দেখো এটা এভাবে বলতে পারি যে তাহলে OC1 is equals to OC2 is equals to OA1 is equals to OA2। কেমন তোমরা বুঝতে পেরেছো? কারণ C1 C2 A1 A2 যেরকম সাইক্লিক কোয়াড্রিলেটারাল, B1 B2 এবং A1 A2 তেমনি সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তো এই পয়েন্ট থেকে এদের দূরত্ব যেমন সমান হবে, এদের দূরত্ব তেমন সমান হবে, তেমনি এদের দূরত্ব সমান হয়ে যাবে। এখন তাহলে যদি একটা সার্কেলের সেন্টার থেকে সবগুলো বিন্দুর দূরত্ব যদি একই হয়ে থাকে, 1 2 3 4 5 6টি বিন্দুর দূরত্ব যদি একই হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি না যে সার্কেল ওই বিন্দুগুলো একই সার্কেলে অবস্থান করছে। আর এটাই আমাকে আস্ক করেছে যে শো দ্যাট A1 A2 B1 B2 এবং C1 C2 লাই অন এ সার্কেল, ঠিক আছে? সো এই প্রবলেমটা
একটু জটিল যারা ফার্স্ট টাইমার তাদের জন্য। তবে যাদের অলিম্পিয়াড রিলেটেড এক্সপিরিয়েন্স বলতে জিওমেট্রি রিলেটেড যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো ভালো করে এই প্রবলেমটা বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি প্রবলেমটা অত ভালো করে, তোমরা কমেন্ট সেকশনে জানিও যে কোন পার্টটা বুঝতে পারোনি, বা কয়েকবার হচ্ছে এই প্রবলেমটা নিজে একটু প্রুফ করার ট্রাই করো আমি এখানে যে যা যা বলেছি সেটা থেকে। ঠিক আছে, যা যা বুঝিয়েছি যেভাবে বলিয়েছি সেটা থেকে প্রুফ করা ট্রাই করো। আর যদি র্যাডিক্যাল অ্যাক্সিস নিয়ে তোমাদের যদি একটু পড়ার ইচ্ছা থাকে, একটু জানার ইচ্ছা থাকে, তাহলে আমি তোমাদেরকে একটা বুক সাজেস্ট করি। সেটা হচ্ছে ইভান চেনের ইজিএমও। এই যে ইভান চেনের ইজিএমও যে বইটা আছে, ইউক্লিডিয়ান জিওমেট্রি ফর ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডস, সেই বইটার মধ্যে সেকেন্ড চ্যাপ্টারে সার্কেলস রিলেটেড যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা পড়ে দেখো। খুব ভালো একটা চ্যাপ্টার, এবং সেখানে র্যাডিক্যাল অ্যাক্সিস, পাওয়ার অফ আ পয়েন্ট, অয়লার লাইন সব কিছু নিয়ে বেশ ভালো একটা ধারণা দেওয়া আছে। তোমরা সেখান থেকেও কিন্তু র্যাডিক্যাল অ্যাক্সিস নিয়ে পড়াশোনা করতে পারবে। আর একটা কথা বলি, এই প্রবলেমটা আমি যখন প্রথমবার দেখেছিলাম, আমি এটা একটা ফেক সলভ দিয়েছিলাম। ফেক সলভ মানে হচ্ছে মনে হয়েছিল যে সলিউশন আমি বের করে ফেলেছি, কিন্তু আসলে আমি সলিউশন বের করতে পারিনি। তো আমি তো প্রবলেমটা পারিনি। তো আমি একটা কথা বলি তোমাদেরকে, তোমরা অনেক সময় তোমরা অনেক প্রবলেমে দেখবা, সব প্রবলেমই কেউ তুমি সলভ করতে পারবা না। কিন্তু ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের প্রিপারেশনের টাইমে সব সময় একটা খাতা মেনটেন করবা। তোমার একটা খাতা মেনটেন করবা, সেটা হচ্ছে তোমার ম্যাথ অলিম্পিয়াডের নোট খাতা। তুমি যা থিওরি পড়বা, তুমি থিওরিগুলো ওই নোট খাতাতে লিখে রাখবা, এবং তুমি মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যে প্রবলেমগুলো সলভ করতে পারবা না সেই প্রবলেমগুলো সুন্দর করে প্রশ্ন আকারে লিখবা। তো আমি কি করেছিলাম, আমি IMO 2008-এর এই প্রবলেমটাতে আমি যখন পারিনি তখন আমি অবশ্যই সলিউশন দেখেছি, সলিউশন বুঝেছি, তারপর আমি হচ্ছে সুন্দর করে টাইটেল দিয়ে দিয়েছিলাম IMO 2008 P1 দিয়ে। প্রবলেমটা পুরোটা হচ্ছে পুরো প্রশ্নটা আমি উপরে লিখেছিলাম। লেখার পরে সলিউশন দিয়ে আমি সুন্দর করে চিত্র এঁকে সব কিছু আমি সুন্দর করে হচ্ছে লিখেছিলাম। পুরোটা হচ্ছে একদম ম্যাথ অলিম্পিয়াডে আমার এর প্রশ্নটা আসলে আমি কীভাবে অ্যান্সার করবো বা আমার অ্যান্সার স্টাইল কীরকম হবে, ওই স্টাইলে উত্তরটা লিখেছিলাম। এবং আমি তোমাদের সবাইকে বলি তোমরা যাতে এই কাজটা করো। তো আমাদের মনে হতে পারে ভাইয়া শুধু জ্ঞান দিচ্ছে, আসলে এটা আসলে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা না করলে আমরা অনেক সময় অনেক ইন্টারেস্টিং প্রবলেমগুলো হারাই ফেলি, আমাদের মাথায় থাকে না যে এই প্রবলেমটা আমি সলভ করেছিলাম। আর তুমি যদি এরকম নোট করে রাখো না, তোমার প্রত্যেকটা প্রবলেমের সাথে তুমি একটা স্টোরি হচ্ছে ইনক্লুড করে রাখছো, যে তোমার মনে পড়বে যে তুমি এই প্রবলেমটা যখন আবার কখনো দেখবা তখন তোমার মনে পড়বে যে হ্যাঁ এই প্রবলেমটা আমি পারি নাই, এবং আমি এটা এভাবে এভাবে দেখছিলাম, বুঝতে আমার এই সমস্যা হচ্ছিল। ঠিক আছে, তোমার প্রবলেমটা লিখে রাখবা, প্রবলেমটা হচ্ছে নোট করবা। নোট করার পরে আমি একটা জিনিস করি, এখনও করি। আমার যেহেতু আর 1 বছর, আমি আবার সামনের বছর নিশ্চয়ই অলিম্পিয়াড দিচ্ছি, তাই এখনও প্রিপারেশান আমিও করছি তোমাদের সাথে। বাট আমার একটা বিষয় হচ্ছে কি, আমি করতাম কি, এইরকম প্রবলেমগুলো যেগুলো পারতাম না, এগুলো না পেরে তো লিখে ফেলতাম। লিখে ফেলার পর আমি নিচে একটা কলাম রাখতাম, মোটিভেশন লিখে। মোটিভেশন কলামটাতে আমি ওই জিনিসগুলো লিখতাম যেগুলো হচ্ছে এই প্রবলেমের আইডিয়া হিসেবে ইউজ হয়েছে, কিন্তু আমার মাথায় প্লে করেনি। সো এই প্রবলেমের আইডিয়াগুলো লিখে রাখলে তোমরা অনেক ভালো করবা, কারণ এই প্রবলেম কখনো আসবে না। এটা IMO 2008-এর P1-এ চলে এসেছে, এই প্রবলেম তুমি আর কখনো পাওয়া না। কিন্তু এই প্রবলেমটা যে আইডিয়াটাকে ব্যবহার করে সলভ করা হয়েছে, ওই আইডিয়ার প্রবলেম তোমরা পাবা, এবং বিভিন্নভাবে তোমার ওই আইডিয়াটা অন্য একটা প্রবলেমে অ্যাপ্লাই করতে হবে। তাই আমি বলবো যে প্রবলেমগুলো সুন্দর করে নোট করে রেখো যেটা তুমি পারবে না, আর নিজের মোটিভেশনটাকে লিখে রেখো যে হ্যাঁ এই প্রবলেমটা সলভ করার জন্য এই আইডিয়াটা ব্যবহার করা হয়েছে, এই থিওরিটা ব্যবহার করা হয়েছে, এভাবে ব্যবহার করা হয়েছে, ওরা এভাবে প্রবলেমটা সলভ করেছে, এটা আমার মাথায় আসেনি। সো এভাবে তোমরা করতে থাকো, তোমরা অনেক অনেক দূর আগে যাবো, অনেক ম্যাথমেটিক্স অনেক ভালো করবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে ম্যাথের থেকে কথাই মনে হয় বেশি বললাম আমি। আচ্ছা ঠিক আছে। সো আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। যদি প্রবলেমটা বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে, আমি অলরেডি বলেছি, কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি রিপ্লাই দিব। আর স্টে সেফ, স্টে হেলদি, কিপ সলভিং প্রবলেমস। তোমাদের সাথে আবার পরের ভিডিওতে আমার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।